ভিভো Y29 ফোনটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল, অফিসিয়াল হবে এবং এই ফোনটার প্রাইস রাখা হয়েছে বেস ভেরিয়েন্টের দাম 20,000 টাকা। আর ফোনটা কি হতে পারলো বাজেট কিলার? তাহলে চলুন কথা না বেরিয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে বলা যায় যে ফোনের ডিজাইনটা ভিভোর বাকি সব ফোনের সাথে অনেকটা মিলে যায়। তবে পার্থক্য একটু আছে যে ক্যামেরা বাম্পে, তবে সব মিলে যদি বলা যায় তাহলে ফোনটির ডিজাইনটা ঠিক আছে এবং দেখতেও অনেকটা ভালো লাগছে। আর ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বেশি একটা বসে না। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচের দিকে আছে মেন স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং ওপর দেখে কোনো সেন্সরি আইনি ভিভো কোম্পানি, তবে এখানে নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। আর এই ফোনটিতে যদি দেওয়া যেত আইব্রাসের সেন্সর অথবা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন স্পিকার অথবা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তাহলে তার কোনো কথাই থাকতো না। কিন্তু দুঃখজনক বিষয় হলো এগুলোর কোনোটাই নেই এই ফোনটিতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.68 ইঞ্চের একটা এলসিডি প্যানেল এবং এর রিফ্রেশ রেট 120 হার্জ এবং এর ব্রাইটনেস হলো 1000 নিটস। আর এই ডিসপ্লে যে কমতি সেটা হলো ডিসপ্লেটা HD+। আমরা 20,000 টাকা বাজেট সেগমেন্টে এসে কোনোভাবেই HD+ আশা করি না, কারণ রিসেন্টলি আইটেল একটা ফোন লঞ্চ করে, আইটেল S25। ফোনটার যে প্রাইস পয়েন্ট সেটা হলো 13,000 টাকায়। আর এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর এই ফোনটার ডিসপ্লে হিসেবে ছিল একটা অ্যামোলেড প্যানেল। তাহলে ভাবুন 13ই পাচ্ছি অ্যামোলেড প্যানেল আর এখানে 20 এসে পাচ্ছি LCD IPS, তাও আবার HD+ ডিসপ্লে। এটা আসলে মানার মতো নয়, কারণ এই ডিসপ্লেটা একদমই মানানসই নয় 20,000 টাকা বাজেটে। আর এটাই ফোনটার অনেক বড় কমতি বলা যায়। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। আর এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। হ্যাঁ, ফোনটির ক্যামেরার ছবির কোয়ালিটি নিঃসন্দেহে ভালো বলা যায় এবং এতে কালার এবং ডিটেলের পরিমাণও অনেক ভালো ছিল। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 685 প্রসেসর, যেটা কিন্তু অনেক পুরনো একটা প্রসেসর এবং এটি 6 nm চিপসেট এবং এর রিড স্পিড 21,308। ফোনটির আন্তর্জাতিক স্কোর হলো 3,32,920। আর এই ফোনের প্রসেসরের দিক থেকেও কিন্তু কমতি বলা যায়, কারণ Snapdragon 685 প্রসেসর কিন্তু অনেক পুরনো প্রসেসর। এখানে আমরা এই সময়ে এসে মিডিয়াটেক হেলিও G99 অথবা G100 অবশ্যই আশা করতে পারি, আর এটা অবশ্যই দেওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, আপনি যদি হেভি গেমার না হয়ে থাকেন তাহলে এই প্রসেসরও কিন্তু আপনার জন্য খারাপ হবে না, কারণ মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর অতটাও খারাপ না, তবে গেমিংয়ের ক্ষেত্রে অত ভালো পারফরমেন্স দেয় না, এটাই যা। আর এই ফোন দীর্ঘ সময় ইউজের পরেও পারফরমেন্স ড্রপ করা অথবা অতিরিক্ত গরম হতে আমরা কখনোই দেখিনি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 15 এবং এই ফোনটিতে মোটামুটি 2 থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6500 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, আর এর চার্জিং ব্যাকআপ মোটামুটি 2 দিনের কাছাকাছি। যদি আপনি একদম হেভি গেমার না হয়ে থাকেন তাহলে এই ফোনটি দিয়ে ইজিলি 2 দিন পার করতে পারবেন। বন্ধুরা, এখন আসা যাক ফোনটি কেনা উচিত হবে, ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ফার্স্টে যদি বলি ফোনটির খারাপ দিক, তাহলে ফার্স্টে ডিসপ্লে আসি, কারণ HD+ ডিসপ্লে আমরা এই বাজেটে কখনোই আশা করি না। আর দ্বিতীয় বিষয় হলো প্রসেসর এখানে যদি G99 দেওয়া যেত, মিডিয়াটেক হেলিও G99, তাহলে কোনো কথাই ছিল না। তবে এখানে একটু কমতি আছে। আর যে ভালো দিকের ভেতর আছে ব্যাটারির ব্যাকআপ। এটার ব্যাটারি ব্যাকআপ আপনি হেভি ইউজার হলেও 2 দিন পার করতে পারবেন, আর চার্জিং ফাস্ট। আর এই ফোনটির মোটামুটি সব মিলিয়ে পারফরমেন্স ভালো। এখন আসা যাক ফোনটি কাদের কেনা উচিত হবে। যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, যে মানে টুকটাক ইউটিউবে দেখবেন ভিডিও, টিকটক চালাবেন, তাহলে ফোনটি ঠিক আছে। কিন্তু যদি আপনি একদম হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা অবশ্যই না আপনার জন্য, আপনি অন্য কোনো ফোন দেখতে পারেন। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে আমাদের লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।